আজকে এমন এক দিনে বড় একটা আপডেট এনআইএর হাতে এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে, যেটা নিয়ে একেবারে মোড় ঘুরে যাবে। আপনারা টাইটেলে যেটা দেখছেন একেবারে ঠিক, বাংলাদেশের মাটিতেই এর একটা প্লটিং তৈরি হয়েছে। দিল্লির ঘটনায় দোষারোপ, বাংলাদেশ কেন টার্গেট হয়? সত্যের মুখে মিথ্যার গল্প, পশ্চিমবাংলার মিডিয়া লুকাবে কোথায়? দিল্লির বিস্ফোরণ একটা ভয়ঙ্কর ঘটনা, এর থেকেও ভয়ঙ্কর পশ্চিমবাংলার কিছু মিডিয়া এখন এই ঘটনাতেও বাংলাদেশকে টেনে আনতে ব্যস্ত। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া বলছে অন্তর্বর্তী সরকারের দুই সচিব ঢাকার হোটেলে বসে দিল্লি বিস্ফোরণের প্ল্যান করেছে। বাস্তবতা হচ্ছে এই ঘটনার সাথে বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা বা নাগরিক কেউই জড়িত নয়। বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো এটা প্রথমবার নয়। কালকে বাংলাদেশ উন্নতি করলো, আজকে কোনো ঘটনা ঘটলো, ব্যাস দোষ বাংলাদেশের। কারণটা আসলে কি? ভিউ, ট্রেন্ড আর ক্লিক, সবচেয়ে বড় সেন্সেশনালিজম। কিন্তু সেন্সেশন করতে গিয়ে একটা দেশের নাম এভাবে কি রটানো যায়? আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট করব, যাচাই করব এবং প্রতিবাদ জানাবো। প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। আজকে এমন এক দিনে বড় একটা আপডেট এনআইএর হাতে এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে, যেটা নিয়ে একেবারে মোড় ঘুরে যাবে। আপনারা টাইটেলে যেটা দেখছেন একেবারে ঠিক, বাংলাদেশের মাটিতেই এর একটা প্লটিং তৈরি হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়েছে দিল্লি বিস্ফোরণের জন্য। আমি কেন এ কথা বলছি তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং ঠিক কিভাবে এটাকে সাজানো হয়েছে, কিভাবে এই বিষয়টিকে এক্সিকিউট করার একটা মানে বলা যায় রুট তৈরি করা হয়েছে, সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। কর্নেল চৌধুরী, আমরা যখন একথা বলছি যে এই প্ল্যানটা, দিল্লি ব্লাস্টের এই প্ল্যানটা পুরোপুরি বাংলাদেশের মাটিতে তৈরি করা হয়েছে, অর্কেস্ট্রেট হয়েছে, সেটা আমরা কি জন্য বলছি? আপনি এনআইএর যে বিশেষ যে রিপোর্টগুলো যেগুলো আপনার হাতে এসেছে, একটু আমাদের দর্শকদের জন্য যদি শেয়ার করে। দেখুন, সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে যে রিপোর্ট আমরা পাচ্ছি এবং সূত্রের দ্বারা যে খবরগুলো আমাদের কাছে আসছে, নিশ্চিতভাবে আমরা তো এর ইনভেস্টিগেশন করছি না, এনআইএ করছে, এক্সটার্নাল এজেন্সি করছে, দিল্লি পুলিশ করছে, কিন্তু যে রিপোর্ট আসছে এবং যে স্ক্যানিং চলছে বিভিন্ন ফোন কমিউনিকেশন মুভমেন্ট, তার থেকে কিন্তু ভয়াবহ রিপোর্ট আসছে। প্রথম হচ্ছে যেটা আপনার আজকে হেডলাইন ছিল, যেটা আমরা জানতে পেরেছি, এবং দক্ষিণ ভারতে একটা নিউজ পেপারে কিন্তু এটা অলরেডি বেরিয়ে গেছে। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, এই চাচা ইউনিসের যে স্বরাষ্ট্র সচিব, তার নাম উঠে আছে, স্বরাষ্ট্র সচিবের নাম নাসিরুল গানি, এবং তার সঙ্গে আরেকজন সচিব, তিনি হচ্ছেন বাংলাদেশের নর্থ কর্পোরেশনের সিইও নাসিরুল ঘানি এবং মোহাম্মদ আজাদ। অনিল চৌধুরী, হ্যাঁ, এই নাম দুটো কেন উঠে আসছে? এই নাম দুটো এই জন্য উঠে আসছে, আমরা ইতিমধ্যে দর্শকও জানে, সবাই আমরা মোটামুটি জানি, 30শে অক্টোবর আমরা একটা ভাষণ শুনতে পেয়ে, কার ভাষণ শুনতে পেরেছিলাম? তার নাম হচ্ছে সাইফুল্লাহ সাইফ, একটা লস্করের হাফিজ সাইদের একদম ভেরি ক্লোজ কমান্ডার। তার কথা, উত্তেজনামূলক একটা কথা শুনতে পেরেছিলাম পাকিস্তানের জমিন থেকে। তারপর যেটা শোনা গেছে, এটা 30শে অক্টোবর হয়েছিল, এটা হয়েছিল পাকিস্তানের খেরপুর, তামিওলি বলে একটা জায়গা আছে, সেখান থেকেই এই ভাষণটা আমরা শুনেছিলাম। তারপর এই সাইফুল্লাহ সাইফ একটা ভার্চুয়াল মিটিং করেছিল। কাদের সঙ্গে করেছিল? ওখানে 9 জন ছিল, 9টা ব্যক্তি ছিল, ভার্চুয়াল মিটিং করেছে সাইফুল্লাহ সাইফ, যে লস্করে তৈবার কমান্ডার, সে করেছে বাংলাদেশে ঢাকায়। এই ভার্চুয়াল মিটিংয়ে একটা হোটেলে হয়েছে, এবং বনানীতে যেই ঘরে ভার্চুয়াল মিটিং হচ্ছিল, যে ঘরে অভিসন্ধি করছিল ভারতের বিরুদ্ধে, ভারতে যে বিস্ফোরক করবে, এক্সপ্লোশন করবে এবং সিরিজ অফ এক্সপ্লোশন করবে, যেটা আমরা জানতে পারছি প্রায় 25টা থেকে 30টা এক্সপ্লোশনের কথা ছিল। সেখানে কে কে ছিলেন, তার মধ্যে বাকিদের নাম পরে আসছি। জঙ্গিরা তো থাকবেই, জঙ্গিদের মাথারাও থাকবে, কিন্তু যেটা উদ্বেগ দিল্লিতে পৌঁছচ্ছে দিল্লি সরকারকে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী 2জন সিভিল সার্ভেন্ট, বাংলাদেশ সিভিল সার্ভেন্ট, একজনের নাম এই ঘানি আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ আজাদ। এরা 2জন ছিল। ভারত বিরোধী যে প্লটটা, সেই প্লটটা কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের মদতেই চলছে। যে ভিডিওতে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 সচিব জড়িত, সেখানে কি কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্ট বা কোনো সরকারি বক্তব্য কিংবা কোনো তদন্ত রিপোর্ট? একটা জিনিসও নেই, শুধু শোনা গেছে, সূত্র বলছে, তথ্য পাওয়া গেছে।
এ দিয়ে একটা দেশের বিরুদ্ধে অভিযোগ তোলা যায়? এটা সাংবাদিকতা নয়, এটা অপপ্রচার। আর অপপ্রচার যত বড়ই হোক, বাস্তবতা তার চেয়ে বড়। বাংলাদেশের সঙ্গে এমন ঘটনার কোনো সম্পর্ক নেই। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে ফেলুন। আর এই ভিডিওটা যত বেশি শেয়ার হবে, তত দ্রুত এই মিথ্যাচার বন্ধ হবে। বাংলাদেশ কারো ভয়ে মাথা নিচু করে চলার দেশ নয়। যদি কেউ মিথ্যা অভিযোগ তোলে, আমরা প্রতিবাদ করবই। আজকের ভিডিও এ পর্যন্তই। সাথে থাকুন, সত্যের পক্ষে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।